সুপ্রভাত স্যার। সুপ্রভাত, বসুন। ধন্যবাদ স্যার। কি নাম আপনার? দেবব্রত পান্ডা। দেবব্রত পান্ডা। সংক্ষেপে আপনার নিজের সম্পর্কে একটু বলুন। স্যার, আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত জামুড়িয়া ব্লকের নন্দীগ্রাম থেকে আসছি। আমি 2002 সালে নন্দী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হই এবং 2002 সালে আমি রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হই এবং 2003 সালে আমি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করি এবং 2020 সালে 17 বছর সার্ভিস করার পর আমি সেবানিবৃত্ত হই এবং 2020-22 সেশনে সারেঙ্গা গভর্নমেন্ট ডিএলএড থেকে আমি ডিএলএড সম্পন্ন করি এবং পরবর্তী সময় আমি ইন্টারভিউর জন্য উপস্থিত হয়েছি। আচ্ছা, আপনি অলরেডি ইন্ডিয়ান ফোর্সে ছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। আর্মিতেই ছিলেন? হ্যাঁ স্যার। তো তারপর ডিএলএড করলেন কেন, বা আপনি প্রাইমারি শিক্ষক হতে চাইছেন কেন? স্যার, প্রাইমারি শিক্ষক একদিকে স্যার আমি যেমন আমার এই দীর্ঘ 17 বছর সময় ভারত মাতার সেবায় নিজেকে নিয়োজিত করেছি, এই জিনিসটাকে আমি আমার পরবর্তী জীবনেও সুচারুরূপে চালিত করতে চাই। সেই হিসাবে আমি প্রাথমিক শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। যেভাবে একজন ছোট শিশুকে তৈরি করার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকের ভূমিকা মহান এবং শিশুরাই পরবর্তী সময়ের ভবিষ্যৎ নাগরিক, এবং সেই কাজে নিজেকে নিযুক্ত করতে পারলে আমি নিজেকে চরিতার্থ বলে মনে করব। এই উদ্দেশ্যে আমি প্রাইমারি শিক্ষক হিসাবে নিযুক্ত হতে চাই। আচ্ছা, আপনার এই যে সার্ভিসের এক্সপিরিয়েন্স, হ্যাঁ স্যার। এই এক্সপিরিয়েন্সকে আপনি কিভাবে প্রাইমারি শিক্ষক বা ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে শেখাবেন কিভাবে? হ্যাঁ স্যার। স্যার, এই আমাদের যে সার্ভিসের মধ্যে প্রথম যেটা আসে ধৈর্য এবং সময়ানুবর্তিতা, যেটা আমাদের মধ্যে একদম পরিপূর্ণভাবে ঢেলে ঢেলে ভরে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে তুলে নিয়ে আমি এই প্রাথমিক শিক্ষায় নিজেকে নিযুক্ত করব এবং বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটি আমি অ্যাপ্লাই করতে পারবো, যে আমার ধৈর্য এবং আমার সময়ানুবর্তিতা সেগুলোকে আমি তাদের মধ্যে দিতে পারবো। আচ্ছা, ধরুন আপনি প্রথম দিন স্কুলে গেছেন, স্কুলে গিয়ে দেখলেন আপনার ক্লাসরুমে ঢোকার পরে দুজন ছাত্র একে অপরের সঙ্গে মারপিট করছে, বিশৃঙ্খল পরিস্থিতি, ঠিক আছে? কি করবেন? স্যার, প্রথমে তো আমি ওই বাচ্চা দুটোর সামনে যাব এবং ব্যাপারটা জানবো কী জন্য মারপিট হচ্ছে এবং তাদেরকে শান্ত হতে বলবো এবং একজনকে প্রথম বেঞ্চে বসাবো এবং পরের জনকে যেখানে বসছিল সেখানে বসাবো। আচ্ছা, বুঝতে পারলাম। সেপারেট করবেন, তাই তো? কেন সেপারেট করবেন? যাতে তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সেই জন্যই করবো। ক্লাস হয়ে গেল, এরপরে কি করবেন? তাদের মধ্যে কি আবার তো মারপিট হতে পারে? না, এবং স্যার তাদেরকে বোঝাবো যে নিজেদের বন্ধুদের মধ্যে বন্ধুসুলভ আচরণ দরকার, মারপিট করা ঠিক নয়, এসব তাদেরকে বোঝাবো। আচ্ছা, মিড ডে মিল হয়েছে, মিড ডে মিলে একজন ছাত্রী এসছে আপনার কাছে, কাঁদতে কাঁদতে বলছে যে স্যার আমার খাবারটা প্রচণ্ড ঝাল লাগছে। এমত অবস্থায় আপনি কি করবেন? এমত অবস্থায় স্যার সেদিন তাকে ওই খাবারটা না খাইয়ে অন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা যদি করা যায় করব, এবং পরবর্তীকালে আমি যারা মিড ডে মিল রান্নাবান্না করেন তাদেরকে একটা অনুরোধ করব যে ঝালের পরিমাণটা একটু কম করতে। আচ্ছা, ঝালের পরিমাণটা আপনি কমাতে বলছেন, তাই তো? হ্যাঁ স্যার। আপনি কি হেড স্যারের সঙ্গে কমিউনিকেশন করবেন এই বিষয়ে? অবশ্যই করবো স্যার। আর অন্যান্য ছাত্রছাত্রীদের সেটা মানে ঝাল লাগছে কি লাগছে না সে বিষয়ে আপনি খোঁজ নেবেন না? সে বিষয়ে অবশ্যই নেব। কীভাবে নেবেন? আপনি তো টেস্ট করেননি খাবারটা। না স্যার, যদি সেমন হয় আমাদের মিড ডে মিলের যে খাবার তৈরি হয় সেটা টেস্ট করার জন্য একটা রেজিস্টার আছে এবং সেখানে টেস্ট করে লিখতেও হয়। তা আমি দরকার পড়লে আমি টেস্ট করে নিজেও দেখবো যে কতটা ঝাল পরিমাণ হয়েছে, কী হয়েছে। আচ্ছা, ঠিক আছে স্যার। একজন ক্লাসে আপনি পড়াচ্ছেন, একটা বাচ্চা দাঁড়িয়ে বললো, স্যার পড়াশোনা কি শুধু চাকরির জন্য? আপনি কি উত্তর দেবেন স্যার হিসেবে? না, আমি তাকে বলবো চাকরি পেতে গেলে পড়াশোনা অবশ্যই করতে হবে, কিন্তু পড়াশোনার মধ্য দিয়ে তার সামাজিক এবং নৈতিক এই পাক্ষবিক গুণগুলি ফুটে উঠবে। তার মধ্যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, যেটা একজন সুষ্ঠু নাগরিক, একজন সুস্পষ্ট নাগরিক হতে পারবে পড়াশোনার মধ্যে দিয়ে সে পারবে। তাই চাকরির জন্য পড়াশোনা দরকার এবং নৈতিক চরিত্র গঠনের জন্য পড়াশোনা দরকার। অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং পার্থক্য কী? স্যার, যে কোনো শিক্ষা চলাকালীন যে শিক্ষার্থীদের মধ্যে যে যদি কোনো মানে তাদেরকে যাচাই করা যে কতটা তারা বিষয়টা শিখতে পারলো, সেটা অ্যাসিস্ট্যান্ট ফর লার্নিং। আর অফটা স্যার শিক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের মূল্যায়ন করা। আপনি ডিফেন্সে ছিলেন, হ্যাঁ স্যার। অবশ্যই সম্মানীয়।
প্রথম প্রশ্ন, আপনি বাচ্চাদের কি করে মূল্যবোধ শেখাবেন, এটা এখন আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব। হ্যাঁ স্যার, স্যার মূল্যবোধ শেখাতে হলে আমি প্রথমে বাচ্চাদেরকে মানে কোনো স্যার বলতে পারছি না। আমরা বাচ্চাদের কবিতা পড়াই, রাইমস কবিতা। আপনি কি জানেন কেন বাচ্চাদের রাইমস কবিতা পড়ানো হয়? মূল লক্ষ্য কি? মানে বাচ্চারা কেন শেখে রাইমস বা কবিতা? জানেন? তা তাদের স্মৃতিশক্তিকে সুদৃঢ় করার জন্য। তাদের চিন্তন শক্তি বা মানবিকতাটাকে বৃদ্ধি করার জন্য, মেন্টালিটিটা নয়, হিউম্যানিটিসটা ডেভেলপ হয়। কারণ কবিতার মধ্যে অনেক বক্তব্য থাকে যেটা খুব একদম সুন্দর, যেটা করে আমরা মানবিক হতে পারি। আপনি ক্লাসে পড়াচ্ছেন, আপনি ডিফেন্সে ছিলেন, কোনো একটা ছেলে বদমাইশি করে কিছু আপনার দিকে ছুঁড়ে দিয়েছে, আপনি কী করবেন? না স্যার, প্রথমে আমি দেখবো যে কোন বাচ্চার তরফ থেকে এই ছোড়াটা হয়েছে, তারপর তাকে যাবো এবং তাকে বলবো যে একজন শিক্ষাগুরুর ব্যাপারে এরকম ব্যবহার করা উচিত নয়, বা যে কোনো বড়দের ক্ষেত্রে এরকম ব্যবহার করা উচিত নয়, তাকে সেই বিষয়ে বুঝাবো। আপনি একটা স্কুলে পড়াচ্ছেন, আপনি ডিফেন্স লাইনে ছিলেন, আপনি খুব অত্যন্ত সৎ মানুষ, কিন্তু দেখলেন এখনকার শিক্ষা পদ্ধতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে অনেক সময় অনেক হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অনেক অসাধু পথ অবলম্বন করেন। আপনি স্কুলে জয়েন করার পর দেখলেন উনি একটা খুব অন্যায় করছেন, আপনার সাথে ওনার মতবিরোধ হচ্ছে, আপনি কিভাবে মতবিরোধটার সমাধান করবেন হেডমাস্টারের সাথে আপনার শিক্ষক হিসাবে? স্যার প্রথমত বলি, উনি আমার সিনিয়র হবেন এবং সিনিয়রের এগেনস্টে যাওয়ার আগে আমি তেমনভাবে স্টেপ তো প্রথম পদক্ষেপে নেব না, ওনার সঙ্গে বা আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করবো ব্যাপারটা কী ব্যাপার হয়েছে এটা, মানে ডাইরেক্ট কোনো স্টেপ আমি নেব না স্যার। প্রথমে আমি আলোচনা করব আমাদের সহকর্মী যারা আছেন তাদের সাথে, তারপরে যারা সবাই মিলে যে ডিসিশনটা হবে সেই সিদ্ধান্তটা আমি নেব। কন্যাশ্রীর দুটো সুবিধা কী? কন্যাশ্রী প্রকল্পে দুটো সুবিধা আমরা কি পাচ্ছি? কন্যাশ্রীতে স্যার একটা আর্থিক সাহায্য দেওয়া হয় 13 থেকে 18 বছর মেয়েদের বার্ষিক 1000 টাকা করে, এবং এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এনইপি 2020 হ্যাঁ স্যার। জানা আছে হ্যাঁ বিষয়টা? স্যার, হ্যাঁ স্যার। বলুন। স্যার ন্যাশনাল এডুকেশন পলিসি, এতে শিক্ষার কাঠামো 5+3+3+4। একটু এলাবোরেট করুন বিষয়টা। স্যার ফার্স্ট 5 অর্থাৎ নার্সারি 3 বছর, 1, 2, 5 হলো স্যার 3, 4, 5 এটা হলো একটা 3, 6, 7, 8 একটা 3, 9, 10, 11, 12 4। ঠিক আছে। Very good. আমার লাস্ট প্রশ্ন আপনাকে, খুব ভালো লাগছে আপনি সাধারণ প্রস্তুতি নিয়ে এসেছেন, খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত, আমরা উই আর প্রিভিলেজড। আপনি একজন সেনাবাহিনীর মানুষ, আমার কাছে এসেছেন প্রচেষ্টায়, আমরা আপনাকে প্রশ্ন করছি না, আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো প্রশ্ন হচ্ছে, আমার পরের প্রশ্ন, আমরা দেখেছি ডিফেন্স ডিসিপ্লিন ডেডিকেটেড, কিন্তু এখনকার শিক্ষকেরা ডেডিকেটেড নয়, তারা প্রাইভেট টিউশন করতে চান। তো আপনি দেখলেন, আপনি স্কুলে গেছেন, অনেক শিক্ষক আপনার স্কুলে প্রচুর বাচ্চা ছেলেমেয়েকে পড়ায়, আপনি ওদেরকে কি বলবেন, কিভাবে বোঝাবেন যে কেন আপনারা এই টিউশনি করে রোজগার করছেন, অথচ স্কুলের বাচ্চাদের কোনো মানোন্নয়ন হচ্ছে না? এই কনফ্লিকশনটা কী করে আপনি? স্যার প্রথমেই বলি, আমাদের যে আরটি অ্যাক্ট 2009 সেতে উল্লেখ করা আছে যে কোনো সরকারি স্কুলের স্যার বা শিক্ষক তারা টিউশনি পড়াবেন না। যদি টিউশনি পড়াতেই হয়, যদি আমি দেখবো যদি কোনো স্যার টিউশনি পড়াচ্ছেন অথবা বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন, তো সেক্ষেত্রে ঠিক আছে, পড়াতেই পারেন, কিন্তু পারিশ্রমিক নিয়ে টিউশনি পড়ানো আমার মতে উচিত নয়। লাস্ট কোশ্চেন, টেস্ট আর এক্সাম একই না আলাদা? টেস্ট আর এক্সাম দুটি আলাদা আলাদা অর্থ স্যার। টেস্ট বলতে গেলে কোনো স্পেসিফিক বিষয়ের উপর আমি যেটা পড়াতে পড়াতে একটা নিলাম, সেটা টেস্ট হলো। আর এক্সাম বলতে গেলে পরিকল্পিতভাবে সেশনের একদম শেষ মুহূর্তে যেটা নেওয়া হয় সেটা হলো এক্সাম। ঠিক আছে, আপনি একটা লাস্ট প্রশ্ন আমি এটা করে নিই। হ্যাঁ স্যার। খুব সুন্দর উত্তর পেয়েছি, আমরা ওই জন্য আর প্রশ্ন করছি। হ্যাঁ স্যার। ক্যারিকুলাম আর পেডাগোগি পার্থক্য কী? স্যার ক্যারিকুলাম অর্থে, ক্যারিকুলাম শব্দটি মেন কুরিয়ার শব্দ থেকে এসেছে এবং এর অর্থ বলতে গেলে এটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যেমন শিশুর মানসিক, পাক্ষবিক, বৌদ্ধিক সমস্ত বিকাশের একটা পরিপূর্ণতা লাভ হয়, সেই দিকটাকে নিয়ে কারিকুলাম তৈরি হয়। কিন্তু পেডাগোগি হচ্ছে শিক্ষণ কৌশল। ওকে, ঠিক আছে, আসুন আপনি ডেমোতে। ডেমনস্ট্রেশন নিজের মতো করে আপনি একটা ডেমনস্ট্রেশন দিন। স্যার এই শ্রেণীকক্ষটাকে আদর্শ শ্রেণীকক্ষ রচনা করে আমরা ডেমো উপস্থাপন করছি। ওকে। আচ্ছা বাচ্চারা বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ো? আচ্ছা প্রথম শ্রেণী, বাহ খুব ভালো বলেছো। আজকে কত তারিখ বলো তো? হ্যাঁ বলো, বাহ
আজকে ঠিক বলেছো, আজকে হচ্ছে 14 তারিখ, তাই না? হ্যাঁ, আর 14 কত গো? 14/12 না? হ্যাঁ, 14/12, তারপরে 2025। আচ্ছা, আমরা আজ কি বিষয়ে কি বিষয় পড়বো বলো তো? কি বিষয় জানবো আজকে আমরা? হ্যাঁ, ঠিক বলেছো, আমার বই, তাই না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, তোমরা যদি দলে ভাগ হতে চাও না, নিজেদের মধ্যে আলোচনা করে দলে ভাগ হও, আমাকে তারপরে বলো। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভাগ হয়ে গেছো, তাই তো? কি বললে? ক দল। আচ্ছা, তোমার খ দল, বাহ, ভেরি গুড। আচ্ছা, এরপর আচ্ছা, ক দল থেকে তুমি বলো তোমার নাম কি? মিলি। আচ্ছা, মিলি কি? মিলি মিলি দাস, বাহ। বাবার নাম কি বললে? অজয় দাস, বাহ, খুব ভালো বলেছো তো। আচ্ছা, তার আগে শুনো, আমি বলি আমার নাম জানো? আমার নাম দেবব্রত পান্ডা, আমি আসছি রানীগঞ্জ থেকে। আচ্ছা মিলি, তুমি কোথা থেকে আসছো? আচ্ছা, মন্ডলপুর। আচ্ছা, মন্ডলপুর কি গো, গ্রাম না শহর? আচ্ছা, মন্ডলপুর হচ্ছে গ্রাম। আচ্ছা, গ্রামের ইংরেজি বলো তো। ঠিক বলেছো, কি বলে? ভিলেজ। বলো ভি, তারপরে আই এল এল, হ্যাঁ, তারপরে এ, বাহ, সুন্দর বলেছো, ভিলেজ মানে গ্রাম। তো মিলি থাকতো মন্ডলপুর গ্রামে। তোমরা গল্প শুনতে ভালোবাসো, একটি গল্প শুনো। কি হয়েছে জানো? আমাদের রানীগঞ্জে একটা মেলা হয়। কি মেলা জানো? এটা হচ্ছে রথের মেলা, তাই তো? এই রানীগঞ্জে রথের মেলাতে মিলি গেছে মেলা দেখতে, তাই না? মিলি গেছে, তার বাবা মা দাদা গেছে, মেলা দেখেছে। মেলাতে অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, জিলেবি কচুরি খেলনা কিনেছে। খেলনা কিনে বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে হঠাৎ কি হলো, মিলির হাতটা ছেড়ে গেল। কার কাছ থেকে? বাবার হাত ধরেছিল, ছেড়ে গেল। সেই দিকে মিলি কি কান্নাকাটি করছে, তখন একজন লোক এসে বলল, এ মেয়ে, কাঁদছিস কেন? তখন মিলি বলছে, আমার বাবা মা হারিয়ে গেছে। তোর নাম কি? বলছে, আমার নাম মিলি দাস। বাবার নাম অজয় দাস। কোথায় থাকিস? না, আমি রানীগঞ্জে শিয়ালশোলে থাকি। আচ্ছা, যে বললো সেই লোকটি। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম? আচ্ছা, এখানে এক মিনিট একটু স্টপ করে দিচ্ছি। আপনি একটু সালটা দেখুন তো, কি লিখেছেন? বাংলায় লিখেছেন 14/12/2025, আপনার দেখুন ইংরেজিতে হয়েছে 1। দ্বিতীয় হচ্ছে, দেখুন আপনি প্রায় 2.5 মিনিট বা 3 মিনিট আপনার ক্লাসের উপরে হয়ে গেছে, আপনি আজকের পার্টটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তার মানে পুরো ক্লাসটা যে হচ্ছে, কি নিয়ে হচ্ছে, এটা আমার পক্ষে বোঝা বা আমাদের পক্ষে বোঝা একটু কঠিন হয়ে উঠছে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে 1.5 মিনিটের মধ্যে ওটা কিন্তু করতে হবে, আর ওটা মাইনর ভুল কিন্তু আপনার হচ্ছে, ঠিক আছে না? ঠিক আছে, মুছে দিন। ঠিক আছে, আসুন আপনি। ওকে, ঠিক আছে, ফিরে আসুন নো ইস্যু, বসুন। দেবব্রতবাবু, আপনার পজিটিভ অনেকগুলো আছে, কিছু নেগেটিভ আছে। অনেস্ট একদম ফিডব্যাক দেবো, ঠিক আছে না? ফার্স্ট ফিডব্যাক যেটা, সেটা হচ্ছে আপনার পার্সোনালিটি। আপনার আপনি যে ফোর্স লাইন থেকে এসছেন, প্রথমে স্যালুট সেটা। এবং আপনি আমাদের শুধু দেশের গর্ব তা নয়, আপনি যে প্রচেষ্টাতে এসেছেন, প্রচেষ্টার গর্ব। আমি অ্যাজ এ ফাউন্ডার, ফাউন্ডার হিসেবে আমরা প্রত্যেকেই আপনার কাছে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনি এই কাজের পরেও দেশকে আরও পরিষেবা দেওয়ার জন্য আপনি এই লাইনটা চয়েস করেছেন, এডুকেশন সেক্টরে আসার। ভালো লাগলো, ঠিক আছে না? পার্সোনালিটি আপনার দারুণ, অসাধারণ পার্সোনালিটি, খুব ভালো পার্সোনালিটি। টিচার হিসেবে যে ধরনের দর্শন হওয়া উচিত আপনার অলরেডি আছে, ঠিক আছে? ভয়েস আপনার প্রপার লাউড ভয়েস আছে, ক্লিয়ার ভয়েস আছে। ড্রেসিং সেন্স আপনার খুব সুন্দর, ড্রেস একদম প্রপার পরেছেন। যেহেতু ফোর্স লাইন থেকে এসছেন, আপনার সিদ্ধারা একদম স্ট্রেট, কোনো রকম কোনো মানে বেন্ডিং বলে কিছু নেই। খুব ভালো লাগলো। অনেস্ট অ্যান্সার দিয়েছেন, যতগুলো অ্যান্সার দিয়েছেন প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে কিন্তু একটা অনেস্টি ছিল, ঠিক আছে? নলেজ, অনেকটাই নলেজ আছে। আমরা যদি ধরেই নিই যে একটা মানে ক্যান্ডিডেট যার মোটামুটি 100%-এর মধ্যে যদি 70% নলেজ থাকা উচিত, আপনার সেখানটা 85%-এর কাছাকাছি কিন্তু নলেজ আছে, ঠিক আছে? স্মাইল ফেস আপনার বরাবরই আছে, সেটা আমার খুব ভালো লেগেছে। ওখানে যখন আপনি ডেমনস্ট্রেশন নিচ্ছিলেন, এনগেজিং করার চেষ্টা করছিলেন,
মিলি বা অন্যান্য নাম নিয়ে আপনি স্টুডেন্টদের সঙ্গে এনগেজিং করার চেষ্টা করছিলেন। ক্লাস নেওয়ার যে এবিলিটি সেটা আরেকটু যদি বাড়িয়ে নেওয়া যায়, আরেকটু যদি আপনার এনগেজিং, মানে আমি বলতে চাইছি যে ফিলিংসটা যদি একটু চলে আসে, একটু যদি ক্লাসটার মধ্যে হয়তো ফান ব্যাপারটাকে যদি নিয়ে আসতে পারেন, ক্লাসটা আরও বেটার হবে। ঠিক আছে, যেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার চলে আসবে, যথেষ্ট ভালো। সমস্যা যেগুলো প্রথম দিকে আপনি যখন কমিউনিকেট করছিলেন, আই কন্ট্যাক্টটা একটু এদিক ওদিক হচ্ছিল, ঠিক আছে, পরের দিকে আপনার স্ট্রেট হয়ে গেছিলো, কিন্তু প্রথম দিকে কিন্তু আই কন্ট্যাক্ট নিয়ে একটু সমস্যা ছিল। আপনি রেকর্ডিং দেখবেন পরে, দেখলে বুঝতে পারবেন যে আপনার আই কন্ট্যাক্টে একটু ছিল। সালটা 25 স্যার 5 ওইটা ইংরেজি আর বাংলা হয়ে গেছে, ঠিক আছে না, ওটা করা যাবে না। আজকের পার্টটা কিন্তু আপনাকে 1.5 মিনিটের মধ্যেই উল্লেখ করে দিতে হবে, ঠিক স্যার। লেংদি করা যাবে না পুরো ক্লাসটা। এত স্টোরি বলছেন, স্টোরি টেলিংটা আপনাকে অনেক আগেই শুরু করতে হবে, যাতে আপনি ক্লাসটার মধ্যে ভ্যালুটা অ্যাড করতে পারেন, ঠিক আছে না। তো ওভারঅল যদি আমি দেখি, পার্সোনালিটিতে আপনি আউট অফ 5 4 পাচ্ছেন আমার কাছ থেকে, আর ডেমনস্ট্রেশনে আজকে আমি আপনাকে 3 দিচ্ছি। আপনি স্ট্রং ক্যান্ডিডেট, আউট অফ 10 আপনি 7 পাচ্ছেন, ঠিক আছে। বাকি স্যার দেবব্রতবাবু, প্রথমেই জানাই আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে আপনি একটা সরকারি চাকরি করে আসার পরও আপনি আবার পুনরায় এনার্জি নিয়ে আবার ডিএলএড শেষ করেছেন এবং প্রচণ্ড একটা বাচ্চা ছেলের মতো এনার্জি নিয়ে কাজ করছেন। আমরা একটা কথা বলি বা সবাইকে বলি বা শুনি যে এজ ইজ অনলি এ নাম্বার গেম। আমি বিশ্বাস করি, এবং আমি আজকে এটা আপনার কাছে প্র্যাকটিক্যালি দেখলাম যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। আপনি অনেকের অনুপ্রেরণা, এবং ঠিক ইউ আছে, আর রিয়েলি ইন্সপিরেশন। সত্যি ইন্সপিরেশন, মানে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। সুন্দর ব্যাপারটা এখনো বাচ্চার মতো লার্নিং করে, আমরা তো প্রথমে ভেবেছিলাম আপনি কিছুই বলতে পারবেন না, কিন্তু আপনি যেভাবে বুঝিয়ে দিলেন সেটা আমার খুব ভালো লাগছে। আমরা এই লাইনে আছি, আমরা এই লাইনে বয়সটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়, কিন্তু আপনি একটা অন্য পেশা থেকে সেই পেশায় এসছেন, তা আপনাকে প্রথম কথা স্যালিউট। এবং তারপরে বলি, আপনি যে পড়াশোনাটা প্রচণ্ডভাবে করছেন এই বিষয়ে, তাতে পাঁচে আমিও চাপ দিতে বাধ্য হয়েছি, কারণ আপনি অনেকটা নলেজ গ্যাদার করেছেন। আরও নলেজ গ্যাদার করুন। আপনি শিক্ষক হচ্ছেনই ধরে নিয়েই চলে যান আজকে থেকে। আর ডেমোতে স্যারও কিছু বললেন, যেটা আমার মনে হচ্ছে, যেহেতু আপনার একটা মিলিটারি থেকে আসা একটা গুরুগম্ভীর ভাব আছে, সেই হাসি হাসি ভাবটা আনতে একটু সময় লাগবে। হ্যাঁ, আপনার মধ্যে আছে হাসিটা, দীর্ঘদিন কাজ করার প্রতি একটা, মানে বলে না, প্রফেশনাল ইনটিউশন যেটা, সেটা চলে আসে, যে হাসিটা আর আসছে না। কিন্তু আপনি একটু ভিডিওস দেখে চলে আসবেন, মানে যেন গোটা ইন্টারভিউ বোর্ড দেখে হয়ে যায়, স্পেলবাউন্ড হয়ে যায়, যে দেবব্রত কী করলেন আপনি। আমরা তো অবাক হয়ে গেলাম। চাকরি আপনার হচ্ছেই, প্রচেষ্টা যদি দেখে যে কারা কারা 2026 টিচারই পেল, আমি নিশ্চিতভাবে বা আমরা দুজনেই বলতে পারি দেবব্রত পাচ্ছেনই চাকরি 100%। এবং আমি এটা বলবো যে আপনার কলিগরা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, এবং আপনার স্কুল গর্বিত হবে যে আপনি সেখানে শিক্ষকতা করছেন। সুতরাং যেটুকু ফল্ট আছে, যেটা হচ্ছে একটু এনগেজিংটা বাড়াতে হবে বাচ্চাদের মতন করে, আর আপনাকে একটু প্রাণবন্ত হতে হবে, আর একটু ভালো সহজ সহজ উদাহরণ নিতে হবে। হ্যাঁ, এবং তাহলে আপনি একদম পারফেক্ট। আপনি টাইমিংটা একটু প্র্যাকটিস করুন, মানে আপনি ঘরে ডেমন টাইমিংটা, মানে আপনি চেষ্টা করুন ওটা 3.5 মিনিটের মধ্যে কীভাবে আনবেন, 1.5 মিনিটের মধ্যে আপনি আজকের পাঠে কীভাবে পৌঁছবেন, এটা যদি আপনি করে নিতে পেরেছেন। স্যার এই কোন ডেমোগুলো প্র্যাকটিস করা যায়? আপনার টপিক আপনার, আপনি চয়েস করুন। কেন? কারণ হচ্ছে আপনি যেটাতে সবথেকে কমফোর্ট ফিল করবেন সেটাই করুন। যারা বসে থাকবেন তারা আপনার টিচিং স্কিল দেখবে, আর কিচ্ছু না। আপনি টিচার হচ্ছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই, মানে এক বিন্দুও সন্দেহ নেই। আপনি রেডি হয়েই এসছেন, আমার মনে হচ্ছে ফাইনাল অ্যাকচুয়ালি আমি ইন্টারভিউ নিচ্ছি। তো ছিল হ্যাঁ, আপনি যেমন ওই আপনার উত্তরটা আমি দিচ্ছি, আরও 3জন মেম্বার বসে আছেন, আই কন্ট্যাক্ট কি আপনার দিকে হবে না? আমি বলে দিচ্ছি এই জায়গাটা, যখন আপনি দেখবেন যে এমন কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো স্পেসিফিক, ঠিক আছে, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম এনইপি 2020, স্পেসিফিক কোশ্চেন, আপনার সঙ্গে আমার কোশ্চেন আছে, বা আপনি কেন টিচার হতে চান, ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আপনি আমার দিকে তাকিয়ে করতে পারেন, একজনের দিকে তাকিয়ে আবার আপনি ফিরে আসতে পারেন। কিন্তু আপনি যদি ধরুন আমার সঙ্গে কথা বলতে বলতে অন্যজনকে অ্যাড্রেস করে আপনি কিছুক্ষণ তাকালেন, অন্যজনকে অ্যাড্রেস করে কিছুক্ষণ বলছেন, এইটা চলবে না। যিনি কোশ্চেন করেছেন তার দিকে আপনি অ্যাড্রেস করলে সব থেকে বেস্ট হয়। হ্যাঁ, বলতে বলতে আপনি একজনের দিকে তাকিয়ে আবার ফিরে আসছেন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাতে কী হলো, তারাও বুঝতে পারলো যে আচ্ছা আমাদের সঙ্গে কানেকশন করার চেষ্টা করছে, দেন যাকে অ্যান্সার দেওয়ার তাকে আমরা অ্যাড্রেস করে ফাইনালাইজ ওনাকেই করতে হবে, ঠিক আছে। লাস্ট কথা আপনাকে বলে দিই, আপনি দেখবেন বাচ্চাদের অনেক হাসির ভিডিওস আছে ইউটিউবে। আমি কেন বলছি আপনি পরে বুঝতে পারবেন। আপনি বাচ্চাদের ফানি ভিডিওগুলো, বাচ্চাদের ফানি ভিডিওটা
তাহলে আপনার মধ্যে বাচ্চা সুলভ ব্যাপারটা ইনক্লুড হলে সুপার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার।